We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities. 70 জন অ্যারেস্টেড হয়েছেন আর 88টা কেস। এই বাংলাদেশ কাণ্ড যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই সোশ্যাল মিডিয়ায় এবং কিছু মেইনস্ট্রিম মিডিয়াতেও এমন ভাবে একটা মতবাদ প্রচার করা হচ্ছে যে এই বাংলাদেশ ইস্যু, হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ভারত সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিচ্ছু করছেন না। তাদের এমনটাই দাবি, মানে এমনটাই তাদের উদ্দেশ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও 1971-এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতন বাংলাদেশের সেনা পাঠিয়ে বাংলাদেশটা দখল করে নেওয়া উচিত। কিন্তু এক নম্বর হচ্ছে 1971-এর মতন পরিস্থিতি এই 2024-এ নেই, এবং তাছাড়াও মোদী সরকার যে কি করছে সেটার প্রমাণ মনে হয় এই যারা ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বদনাম করার চেষ্টা করছেন, 56 ইঞ্চি ছাতির কথা বলছেন, তারা মনে হয় আদৌ বুঝতে পারছেন না। ঠিক তাদের জন্যই আজকের এই প্রতিবেদন যে ভারত সরকার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকারকে কতটা চাপে রেখেছে, যতটা রাখা যায়। ভারতের ভয়ে, ভারতের চাপে ইউনূস সরকার এই প্রথমবার স্বীকার করে নিল যে হ্যাঁ, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কিভাবে স্বীকার করলো, কেন স্বীকার করলো, সেইটাই দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারত কিছুই করছে না, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আর ভারত নাকি হাতে হাত ধরে বসে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতি, তিনি কিছুই করছেন না। 1971-এ যেটা ইন্দিরা গান্ধী করেছিলেন, সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন, সেটাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা উচিত। অনেকে আরো একটু বাড়িয়ে বলছেন এই রংপুর চট্টগ্রাম দখল করে নেওয়া উচিত। আসলে মানুষের আবেগটা একটু বেশি হয়ে যায়, কিন্তু এখন 1971-এর পরিস্থিতি এই 2024-এ নেই। 1971-এ যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন এই মুক্তিযোদ্ধাদের হয়ে যিনি লড়ছিলেন, যিনি এই লড়াইয়ের প্রধান, শেখ মুজিবুর রহমান ভারতের সাহায্য প্রার্থনা করেছিলেন। 2024-এ বাংলাদেশে বিদ্রোহের সময়, অভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভারত সরকারের সাহায্য প্রার্থনা করেছিলেন। তাই শেখ হাসিনা নিরাপদে ভারতে আসতে পেরেছিলেন দুবার হেলিকপ্টার বিমান বদলে। অতএব ভারত সরকারের চাপটা কোথায় আছে এটা অন্তত শিক্ষিত মানুষের বোঝা উচিত। ভারত সরকারের চাপ যদি না থাকতো তাহলে শেখ হাসিনা এবারে জ্যান্ত ভারতে ঢুকতে পারতেন না। 1971-এ শেখ মুজিবুর রহমান ভারতের কাছে প্রার্থনা করেছিলেন। ইন্দিরা গান্ধী সে সময় শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাপোর্টে সেনাবাহিনী পাঠিয়েছিলেন। পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ করে খান সেনাদের হাত থেকে বাঁচিয়ে স্বাধীন দেশ করে সেনা ফিরে এসেছিল, সামান্য কণাটুকু অংশ দখল করেছিল না। যেটা এখনো লোকে করে থাকে, আমেরিকা করে থাকে, রাশিয়া করে থাকে। কোন দেশে সাহায্য করতে গেলে সেই দেশে সাহায্য করার পর সেখানে একটা সামরিক বাহিনী তারা রেখে দেয়। ভারত কিন্তু সেটা করেনি, কারণ আমার আপনার ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, সবচেয়ে বড় শান্তিপ্রিয় দেশ। তাদেরকে আঘাত না করলে তারা কখনো প্রত্যাঘাত করে না। কিন্তু 2024 পরিস্থিতি আলাদা। এখন যারা সোশ্যাল মিডিয়ায় বলছে ভারত কেন সেনাবাহিনী পাঠাচ্ছে না, একেবারে মূর্খের মতন বলছে। এই মুহূর্তে বাংলাদেশ সরকার কখনো ভারত সরকারের কাছে সেনা চায়নি। ফলে ভারত সরকার এই 2024-এ দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে সোজা সেনা পাঠিয়ে দেবে আর বাংলাদেশকে যুদ্ধে হারিয়ে দখল করে নেবে, এটা যারা ভাবছেন একেবারে মূর্খের স্বর্গে বাস করছেন। কিন্তু ভারতের চাপ আছে। ভারতের চাপ সেই দিন থেকে শুরু হয়েছিল যেদিন শেখ হাসিনা একেবারে জ্যান্ত অবস্থায় এ দেশে পালিয়ে এসেছিলেন। বাংলাদেশের সরকার, বিপ্লবীরা শেখ হাসিনাকে ভারতবর্ষে আসতে, পালাতে দিতে বাধ্য হয়েছিলেন। আর এখন মোদী সরকারের চাপে শেষ অবধি বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথা স্বীকার করলো ইউনূসের প্রশাসন। তারা কি জানাচ্ছে? তারা জানাচ্ছে যে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো অনেক কিছু জানালো। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সেটা জানিয়েছেন। কি জানিয়েছেন আমি আপনাদের শোনাবো। কখন জানালেন? ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের 24 ঘন্টা পর
ইউনিট সরকার এটা জানাতে বাধ্য হলো এতদিন পর। এটাই হচ্ছে ভারতের দাপট, এটাই হচ্ছে ভারতের চাপ। প্রথমেই আপনারা শুনে নিন ইউনুস প্রশাসনের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঘুরে যাবার পর, চাপ দেবার পর, একদিন পর 24 ঘন্টা পর বাংলাদেশের মিডিয়াকে এবং ভারতবর্ষের মিডিয়াকে ঠিক কি জানালেন শুনুন আপনারা। 70 জন অ্যারেস্টেড হয়েছেন আর 88টা কেস অক্টোবর পর্যন্ত। এরপরে আমরা আরো কিছু কিছু আপনাদেরকে জানাবো। তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের 5 থেকে, হ্যাঁ। আর একটা হচ্ছে যে, আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে যে মামলার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে 62টা, মামলা হয়েছে 62টা। ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে 62টা। আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে 26টা। মোট মামলা হচ্ছে 88টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব। হ্যাঁ, অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস, 70 জন অ্যারেস্টেড। শফিকুল আলম বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারের প্রেস সচিব, তিনি পরিষ্কার জানালেন, আপনারা শুনলেন, 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসার ঘটনায় 88টি মামলা করা হয়েছে, 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি, আপনারাও জানেন যে আলটিমেটলি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কিছুই হবে না, আস্তে আস্তে ছেড়েও দেবে। কিন্তু গোটা পৃথিবীর কাছে কিন্তু বাংলাদেশের সরকার স্বীকার করতে বাধ্য হলো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এটা স্বীকার করানোই হলো ভারতীয় সরকারের দাপট। বিক্রম মিশ্রি পরিষ্কার বলেছিলেন ঠিক কি নিয়ে আলোচনা হলো, যতটা বলা সম্ভব ঢাকার মাটিতে দাঁড়িয়ে ঠিক ততটাই তিনি বলেছিলেন। কি বলেছিলেন আপনারা আরো একবার দেখে নিন। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. কিন্তু এগুলো কিছুই নয়, আপনারা জানেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার আজকে নতুন ঘটনা নয়, একদম 1947 সালের স্বাধীনতার পর থেকে হয়ে চলেছে। 1971-এর পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পরেও হয়ে চলেছে। যে হাসিনা সরকারকে ভারত এত ফেভার করে, আপনারা কি ভাবছেন সেই হাসিনা সরকারের আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়নি? মাত্রার রকম ফের হয়েছে, হয়তো কম বেশি হয়েছে, কিন্তু শেখ হাসিনা সরকারের আমলেও হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। তাই হিন্দুরা এই মুহূর্তে বাংলাদেশে 27-28% থেকে একেবারে অফিসিয়ালি ওই 4-5% এসে দাঁড়িয়েছে। শূন্য হয়ে যাবে, যে সরকারই থাকুক শূন্য হয়ে যাবে। কারণ এদের এই মৌলবাদী আচার আচরণ, ধার্মিক আচার আচরণ, তাদের ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা পরিষ্কার বলা হচ্ছে, এবং সেই কারণেই হিন্দু শূন্য হয়ে যাবে। যেমন ভাবে ইরান ইরাকে হয়েছে, পাকিস্তানে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, এবার বাংলাদেশেও হবে। এটা একেবারে স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো অস্বাভাবিক ব্যাপার নাই। এটাই হচ্ছে ধর্মীয় নীতি, যে ধর্মীয় নীতি হিন্দু ধর্মে নেই। কেন এরা স্বীকার করলো
যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কেন? কারণ এরা ভয়ে আছে। বাংলাদেশ সরকার জানে, ইউনিট সরকার জানে যে ভারত সরকার যদি বাণিজ্য বন্ধ করে দেয়, না খেতে পেয়ে মারা যাবে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, মশলা, রসুন সব ভারত থেকে যায়। প্রযুক্তির কথা তো ছেড়েই দিলাম, সফটওয়্যার, হার্ডওয়্যার, কম্পিউটার এসব তো ছেড়েই দিলাম। খাবার, দৈনন্দিন মানুষের খাবার, একেবারে সাধারণ মানুষ, আম জনতার খাবার যাচ্ছে ভারত থেকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আসাম এবং ত্রিপুরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতের জাতীয় পতাকা অবমাননা করার জন্য বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্পূর্ণ অন্য কারণে, যেহেতু আমাদের রাজ্যে আলু পেঁয়াজের দাম বেশি, সেজন্য রপ্তানি আপাতত বন্ধ রেখেছে। 3টে রাজ্য বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে হাহাকার শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে গত দুদিন ভারতের 2টো বর্ডার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চাল গেছে, তবে তারা খেতে পাচ্ছে। এই মূর্খ এবং বেঈমানদের জাতটা জানেই না এরা কত বড় মূর্খ। ভারতবর্ষ না থাকলে না খেতে পেয়ে মরবে। পাকিস্তান এদিকে কি পাঠাবে? পাকিস্তান এদিকে সেকেন্ড হ্যান্ড অস্ত্র পাঠাতে পারে ভারতকে ঝামেলা পাকাতে, ভারতের 7 সিস্টার্সে ঝামেলা পাকাতে। পাকিস্তান নিজে ভিখারির দেশ, যারা ভিখারি তাদেরকেই বাপ বানিয়ে দিয়েছে বাংলাদেশ, আবার তারা পূর্ব পাকিস্তান হয়ে গেছে। পাকিস্তান নিজেরা খাবার পায় না, ভারত থেকে যায় খাবার, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন। যারা ভিখারির দেশ তাদেরকে বাপ বানিয়েছে বাংলাদেশ। এতটাই মূর্খ এবং বেঈমান তারা, এবং এরাও জানে বাণিজ্য বন্ধ হলে ঠিক কি হবে। ঠিক সেই কথাটাই বলছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন ভালো করে। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল, নাকের জল এক হয়ে যাবে। পেঁয়াজ না পাঠালেই চোখের জল, নাকের জল এক হয়ে যাবে। লবণ তৈরি হয়, আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। কে এক রিজভি রাজাকারের বাচ্চা, সে তার বউর শাড়ি পরাচ্ছে। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হাতের অপারেশন করিয়েছেন, হাতের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পরিয়েছেন। এটা হচ্ছে চাপ, যে চাপে নতি স্বীকার করে ইউনিট সরকার হিন্দুদের উপর অত্যাচারের কথা প্রকাশ্যে গোটা পৃথিবীর কাছে স্বীকার করে নিল। এরপরেও আপনারা বলবেন যে মোদী সরকার কিছু করছে না, ভারত সরকার কিছু করছে না। 1971 আর 2024-এর পরিস্থিতি এক নয়। এই মুহূর্তে সেনা পাঠিয়ে বাংলাদেশ দখল করে নেওয়া এখন সেরকম পরিস্থিতি নেই। যারা একেবারে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তারাও মূর্খের স্বর্গে বাস করছেন, আপনারা যারা যুদ্ধ খেলছেন তারাও মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলাদেশের এই পুরনো ফৌজি প্রাক্তন অফিসারদের দেখছিলেন কিরম বলছে, ভারত দখল করে নেবো, কলকাতা 4 দিনে দখল করে নেবো, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবো, আমেরিকা দখল করে নেবো। এরাও মূর্খ বানাচ্ছে নিজের দেশের লোকজনকে। আমরা সেই মূর্খদের নিয়ে হাসি ঠাট্টা কমেডি করছি এবং এটা বোঝানোর চেষ্টা করছি বাংলাদেশ কতটা মূর্খ। বাংলাদেশ আলোচনায় ধারের কাছে আসে না এই মুহূর্তে। কোথায় ভারতবর্ষ, কোথায় বাংলাদেশ? ওই একটা আপনারা রকের আড্ডায় বসে একটা কথা বলেন না, কোথায় চাঁদে আর কোথায়, ওই একই ব্যাপার। বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা আসে না। ভারত এখন বিশ্বের সবচেয়ে উন্নতশীল দেশের সঙ্গে তুলনা করা যায়। আমেরিকা, রাশিয়া, জাপান, চীন। বাংলাদেশকে ভারত ধর্তব্যের মধ্যেই আনে না। যদি আনতো কবে বর্ডারে এই চাল যাওয়া বন্ধ হয়ে যেত। এবং বাংলাদেশ সরকার সেটা জানে, কিন্তু তবু তারা কি করছে? মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে। তারা ইউনিসের সরকার, মুজিবুর রহমানের যাবতীয় জিনিস মুছে ফেলছে। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হয়ে গেছে। 16ই ডিসেম্বরের নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ নিষিদ্ধ হয়ে গেছে। 1971 সালের 16ই ডিসেম্বর ভারতীয় সেনা এবং মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানের বাহিনী। বাংলাদেশ এখন যাদেরকে বাপ বানিয়েছে তাদের আত্মসমর্পণের বিভিন্ন ছবি আপনারা দেখেছেন। পাকিস্তানি সেনাদের প্যান্ট খুলে নেওয়ার দৃশ্য আপনারা দেখেছেন। তাদেরকেই বাপ বানিয়েছে বাংলাদেশ। তো তাদের সঙ্গে কি কথা, কি আলোচনা, কি তাদেরকে নিয়ে চর্চা? তারাও মূর্খের মতন আলোচনা করছে, আমরাও তাদেরকে নিয়ে মূর্খের মতন আলোচনা করছি। ধর্তব্যের মধ্যে আসে না, কারণ তারাও জানে তাদের দেশে কিছু নেই। 77 বছরের স্বাধীনতার পর যেখানে পাকিস্তান পড়ে আছে সেখানেই বাংলাদেশ পড়ে আছে।
কোথায় ভারতবর্ষ পৌঁছে গেছে? চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান নামিয়ে ফেলেছে। তুলনায় আসে না। পাকিস্তান, বাংলাদেশ এরা কোনো তুলনায় আসে না। তুলনায় আসে না বলেই এরা শুধু ভারতকে বিব্রত করতে চায় এবং নিজেদের যুব সমাজকে ওই একই কাজে ব্যস্ত রাখতে চায় মূর্খের মতন। এই দুটোই বেঈমানদের দেশ। আর তাই আজকে মোদী সরকারের চাপে স্বীকার করে নিল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ফলে এখনো যারা সোশ্যাল মিডিয়ায় লিখে যাচ্ছেন ভারত সরকার কি করছে, মোদী সরকার কি করছে, বোকার মতন লিখবেন না। নিজের দেশের সমালোচনা করার আগে তো ভাবুন কি লিখছেন। কি বলবেন আপনারা? আমি কি সঠিক কথা বলছি? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।